আচ্ছা, এর মধ্যে তোমাদের গ্রামার ক্লাসে শব্দরূপ হয়েছে, মানে মিনিমাম একখানা নাউনের যে ফরমেশন, আর ভার্বের ফরমেশন হয়েছে প্রেজেন্ট, ফার্স্ট, ফিউচার এবং পঞ্চমী সপ্তমী হিসেবে। এগুলো কমপ্লিট হয়েছে। তো যে কোনো ভার্বের কিন্তু ওরকম ফরমেশন হয় পাঁচখানা এতে। এই বেসিকটা কিন্তু তোমাদের একদম, মানে রাস্তাতেও যদি কেউ জিজ্ঞাসা করে যে এই পঞ্চমী বিভক্তিটা বলতে, বা সেই রকমভাবে জিনিসটা তৈরি করে রাখতে হবে, মানে একদম ঝরঝরে মুখস্থ। তো ওটাকে চেষ্টা করো রাখার। আর ওই যে তিয়ন্তি শীত মিম, ওদিকে তুয়ন্তু হিথ মিম, এই ইয়ুং এই আসি এই আফ এই আমি এই আম, অতীতকালে হচ্ছে তোমার ইং সুই ঐথ ইং ইম হ, আর ভবিষ্যতে ঈশ্বতি ঈশ্বন্তি ঈশ্বসী ঈশ্বত ঈশ্বামি ঈশ্বর। এইটা পারলে একটা কাগজে লিখে বা একটা বড় কাগজ বা কিছুতে করে এরকম ঘরের মধ্যে এরকম টাঙিয়ে রাখতে পারো, বা একটা পেজে আলাদা করে লিখে রাখতে পারো। এটা একদম জর্জরে মুখস্থ রাখতে হবে। আর এটা হচ্ছে একদম বেসিক্স পালি। এইগুলো ঠিকঠাক না থাকলে একেবারেই এগোনো যাবে না, কোনো মতেই সম্ভব না। এই কারণে এটা খুব, আমি আমি যতটা সম্ভব চেষ্টা করি সহজ সরলভাবে বোঝানো। তোমরা পালির হয়তো কিছু বই টই দেখেছো, তো সেটাকেও আরও ডাইলিউট করে, মানে পারলে বাচ্চাদের মতন করে বোঝানো। এই জিনিসগুলো একদম মুখস্থ রাখবে, এবং শুধু মুখস্থ নয়, মানে সেটা অ্যাপ্লাই করা। যে যখন বলা হবে যে যে কি বলবো, গাছগুলোর থেকে, যেমন ইনস্ট্যান্ট যে গাছের পালি রুক্ষ, তাহলে রুক্ষে হি, এইরকম ফরমেশন হবে। বা উল্টে যদি বলা হয় যে রুক্ষস্মিং, তাহলে গাছের মধ্যে বা গাছের উপরে, সপ্তমী বিভক্তির এক বচন হচ্ছে। এই রকম মোটামুটি জিনিসগুলো রাখতে হবে। ক্রিয়াপদের ক্ষেত্রে যদি হুট করে বলা হয় যে ধরো গচ্ছেই আসি, মানে তোমার যাওয়া উচিত, বা যদি তুমি যাও, এই অর্থ, মানে সপ্তমী বিভক্তির যে উত্তম পুরুষের এক বচন হচ্ছে, এরকমভাবে এই করতে হবে। ওয়ান কাইন্ড অফ, কী বলো, আমি চোখ বুঝলে দেখতে পাবো এরকমভাবে আমার জিনিসগুলো তৈরি আছে, মানে লেখাটা ছকের মতন আছে, ওখান থেকে ইনস্ট্যান্ট বলে দেওয়া যাবে। তো সেটা অভ্যাস করতে থাকো। পারলে অ্যাটলিস্ট যখন পালি পড়তে বসবে, রোজ যদি একবার করে রিডিং পড়তে পারো তো খুব ভালো। এটা আমার দিদি বলতো, ইংরাজিতে টেন্সের নিয়মকানুনগুলো, তো এগুলো তো পালিরই টেন্স বলা যায়, ভার্বের যে ফরমেশনগুলো, সেগুলো রোজ একবার করে রিডিং পড়তে, এমনি মুখস্থ হয়ে যাবে। এগুলো অ্যাটলিস্ট যেদিন যেদিন পালি পড়তে বসবে একবার করে রিডিং পড়ে নেবে। আচ্ছা, আজকে কি বিষয়ে হবে? আজকে ভার্বেরই দুটো ফিচার ইউজ হবে, সেটা হচ্ছে ওই জিরান্ড এবং ইনফিনিটিভ হিসেবে। জিরান্ড ইনফিনিটিভ ইংরাজি শব্দ, জিরান্ড অর্থে যেটা ওই আইএনজি দিয়ে হয়, মানে গোয়িং টু দ্য ভিলেজ, আই কী বলো, আই এট, বা এরকম কিছু বলা যায়। গ্রামে গিয়ে আমি খেয়েছিলাম, বা স্কুলে গিয়ে আমি পড়াশোনা করেছিলাম। তো করে খেয়ে, বা সাধু ভাষায় বললে করিয়া খাইয়া যদি এরকম বলা হয়, সেই জাতীয় ক্ষেত্রগুলোতে জিরান্ড হয়। তো জিরান্ড হচ্ছে মোটামুটি অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, এইটার সঙ্গে রিলেটেড একটা নাম উল্লেখ করছি। অসমাপিকা ক্রিয়া তো অনেকগুলো হয় বাংলাতে, যেমন করতে, করলে এবং করে, এই তিনটে ফরমেশন পালি মানে বাংলায় হয়। তো তার মধ্যে যেটা হচ্ছে এই ইংরাজির আইএনজি দিয়ে ফরমেশন হবে, সেটা হচ্ছে জিরান্ড হিসেবে বলা হয়। এটার পাতি বাংলায় কি বলা হয়, যে ধরো ইজি কি আছে, আচ্ছা, বইটি পড়ে আমি লিখব। এটা কি
অনুবাদ করতে গেলে ধরো বইটি আমি লিখবো, এটা পালি কি হতে পারে? বইয়ের পালি যদি অনুবাদ করতে হয় তোমাদের এবার আস্তে আস্তে কিছু কিছু অনুবাদ শিখতে হবে। আচ্ছা, বইয়ের যদি তোমাদের বলা হয় অনুবাদ করতে, কিভাবে অনুবাদ করবে? পুস্তক থেকে যদি। এটা ঠিকঠাক ধরেছো। ধরো বাংলায় যে তৎসম শব্দ আছে পুস্তক, এইটাকে আমরা পালি কনভার্ট করে নিতে পারি। আর কি আছে? বইবাচক শব্দ, গ্রন্থ আছে না? হ্যাঁ, গ্রন্থ পালিতে কি হতে পারে? গ্রন্থ। রফলা চলে গেল। তাহলে এইভাবে আমরা করতে পারি। আর পুস্তক শব্দটা কি হতে পারে পালিতে? কেউ চেষ্টা করো। পুস্তক। কি? পুস্তক হতে পারে, মানে তয় তো হতে পারে। হ্যাঁ, তয়ে তয় না, এটা তয়ে থয়ে হয়, ছয়ে তয় এটা। মানে অস্তটা অর্থ হয় না? হ্যাঁ। অস্ত অর্থ তো তয়ে থয়ে হয়, কিন্তু পুয়ের জায়গায় এটা পয়ে ওকার হয়ে যায়, প্রথ। তো তাহলে বইটি যদি বলা হয় এটা পালিতে অনুবাদ করতে গেলে একটা আমাদের হাতে আছে, সেটা হচ্ছে বাংলা যে তৎসম শব্দ, সেটাকে আমরা পালিতে কনভার্ট করে নিতে পারি। গ্রন্থ পুস্তক একদম বাংলার মানে পরিচিত শব্দ, খুব যে কঠিন কিছু না। তো গ্রন্থকে ইজিলি গ্রন্থ করে নেওয়া যায়। আচ্ছা, এটা হলো এর পয়েন্টটা লিখে নাও, এটা যে অনুবাদের সময় ভোকাবুলারি যখন দেখা হবে তৎসম শব্দকে পালিতে কনভার্ট করে নেওয়া যায়। আর একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে বইটি যে আছে এটা তুমি অভিধান দেখে নিতে পারো। তো অভিধান দেখতে পারো, বা ধরো তোমাদের যে আধুনিক পালি ভাষা শিক্ষা বইটা দেয়া হয়েছে ওর পিছন দিকে মানে ভোকাবুলারির লিস্ট দেয়া আছে, মানে শব্দসূচি, সেখান থেকে বই দেখে নিতে পারো বইয়ের পালি কি হচ্ছে। বা অভিধান যদি দেখো, তোমাদের দেওয়া একটা জিপ ফাইল দেয়া আছে, ওই বলছিলাম যে ডব্লিউবিসিএস বালি অপশনাল বলে একটা ইয়েতে দেয়া আছে। আর আমার মনে হয় আমি ওটা তোমাদের যে গুগল ড্রাইভ লিঙ্কেও দিয়ে রেখেছি, না দিলে আমি আমাকে ইনফর্ম করো, আমি আপলোড করে দেবো। 30-40টার মতন বই আছে, মানে সফট কপি। তো তাতে এরকম পালি বাংলা অভিধান আছে, এবং রিভার্সে ইংলিশ টু পালি ডিকশনারি আছে, মানে পিডিএফ থেকে দেখতে পারো বা পিডিএফ প্রিন্ট করে নিতে পারো। এবং আরেকটি সুযোগ আছে, সেটা হচ্ছে পালি ডিকশনারি একটা আছে, পালি ডিকশনারি যেটা আছে সেটা একটা অ্যাপ আছে, দেখবে এরকম পদ্মফুল আঁকা, আমি নয় গ্রুপের লিঙ্কটা শেয়ার করে দেবো। ওইটা থেকে তোমরা ইংরাজি দিয়ে ট্রান্সলেশন মানে ইংলিশ টু পালিটা পেয়ে যাবে। বেঙ্গলি টু পালি নেই, বেঙ্গলি টু পালি অভিধান হয়ও নি, কিন্তু ইংলিশ টু পালি ডিকশনারি আছে এটি বুদ্ধ দত্তের, এবং ওই এন্ট্রিগুলো ওই অ্যাপে পাওয়া যায়। মানে ধরো ওখানে বুক লিখলে তাহলে ওখানে পালি চলে আসবে, গ্রন্থ বা প্রত্যক্ষ ইত্যাদি। তাহলে এইটা হচ্ছে পালি যখন ট্রান্সলেশন করা হবে তার একখানা মানে অনুষঙ্গ। যদিও তোমাদের এত খাটুনি খাটতে হবে না, কেননা ট্রান্সলেশন এমনি আমি প্র্যাকটিস করাবো, সেগুলো করতে করতে তোমাদের সরগর হয়ে যাবে। দেখবে ইদানিং ইউটিউবে ওই টেক্সট রিডিংয়ের দেয়া হচ্ছে, ওই মহাপরিনির্বাণ সূত্রের ক্লাস আছে, সেটা একটা দুটো মানে আপলোড হয়েছে, ওগুলো ধারাবাহিক আপলোড হতে থাকবে। তো ওইভাবে ক্লাস হবে। তো তাহলেও মানে তোমরা যাতে স্বাবলম্বী হতে পারো, মানে যতটা সম্ভব আমার মুখাপেক্ষা করে থাকতে না হয়, সেই জন্য এগুলো বলা। এই অ্যাপটা ডাউনলোড করে রাখবে, আর যদি নাও পারো এই প্রসেসে ট্রান্সলেশন করতে পারো। তাহলে পালি হলো গ্রন্থ বা প্রত্যক্ষ। আচ্ছা, গ্রন্থ বা প্রত্যক্ষ তো পালিতে ডাইরেক্ট ইউজ হবে না, তো তাহলে এখানে কোনো বিভক্তি যুক্ত হবে। বইটি কোন কারক হতে পারে বা কোন বিভক্তি হতে পারে? এটা গন্থং হয়ে যাবে। কোন মানে কেসের দিকে দ্বিতীয়া। কারক হচ্ছে? দ্বিতীয়া হচ্ছে। দ্বিতীয়ার এক বছর কেন? আমি লিখবো, আমি কি লিখবো? বইটি লিখবো। তো কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক বা দ্বিতীয় বিভক্তি হয়, এবং বইটি একটা আছে বলে তাহলে গ্রন্থ, গ্রন্থা, গ্রন্থম, গ্রন্থং হবে। বা প্রত্যক্ষ, প্রত্যকম, প্রত্যক্ষ, প্রত্যকা, প্রত্যকম, মানে দ্বিতীয়ার এক বচনে হবে, তাহলে গ্রন্থম। পরেটাকে তো আমরা বাদ দেবো, এটা জিরান্ড পরে শিখবো। আমি পালিতে কি হবে? অহং। বাকিরা কি করছে? আমি তো একজনই গলা পাচ্ছি।
লিখবো কি হবে? লেখার পালি ভার্ব কি? কি আছে এখানে? লিখ। দেবাশিস। লিখি আছে লিখো হয়। আচ্ছা, লিখবো কোন টেন্স? ফিউচার টেন্স তাহলে লিখবো কি হবে? লিখিস আমি। লিখিস আমি। এবার লিখিসাম এইভাবে এইখানে হচ্ছে বিষয় যে শব্দরূপ ধাতু যদি মুখস্থ না থাকে, একটা করে শব্দ যদি এরকম অঙ্ক কষার মতন বের করো, এই যে ফিউচার টেন্স, এই লিখ ধাতু, তারপরে অহংয়ের সাথে তাহলে ঈশ্বতী ঈশ্বন্তী ঈশ্বতী ঈশ্বতী ইস্বামী, এত গণনা করতে গেলে ওই প্যারাগ্রাফ ট্রান্সলেশন যখন হবে ওতে সময় পার হয়ে যাবে। এই জন্য কিন্তু ওটা একদম ওই মুখস্থ রাখতে হবে। মুখস্থ যখন করবে ওই যেভাবে বলেছিলাম যে গ্রন্থ মানে একটি গ্রন্থ, গ্রন্থা গ্রন্থগুলি, গ্রন্থম গ্রন্থকে, গ্রন্থে গ্রন্থগুলিকে, গ্রন্থে না গ্রন্থের দ্বারা, গ্রন্থে হি গ্রন্থগুলির দ্বারা, হলো। ক্রিয়াপদ যখন পড়বে ধরো লিখিষ্যতি সে লিখবে, লিখিষ্যন্তি তারা লিখবে, ত্বং লিখিষ্যসি তুমি লিখবে, তুমি লিখিষ্যত তোমরা লিখবে, অহং লিখিষ্যামি আমি লিখবো, এইভাবে তৈরি হয়। তাহলে লিখা হচ্ছে লেখা, ফিউচারটে ঈশ্ব হবে, মানে লিখিস্য হলো শয়ে শয়ে, আর আমির জন্য লিখিস্যা আমি, তাহলে আমি লিখবো। আচ্ছা, এবারে জিরান্ডের ব্যাপারটা কি? জিরান্ডের একখানা এমনি তো অসমাপিকার বলা হচ্ছে, জিরান্ডের একটা খুব সুন্দর টার্ম ইউজ করে, যদিও বাংলায় ইউজ হয় না, সেটাকে বলা হয় পূর্বকালিক। পূর্বকালিক কেন বলছে? মানে যেটা আগের কালে হচ্ছে। ধরো যদি বলা যে বইটি পড়ে আমি লিখবো, পড়াটা একটা ক্রিয়াপদ, লেখাটা একটা ক্রিয়া, এর মধ্যে কোন ক্রিয়াটা আগে হচ্ছে? আগে পড়ার কাজটা হচ্ছে, পড়ে তো তবে লেখা হচ্ছে। আমি যদি বলি আমি ভাত খেয়ে স্কুলে যাব, আগে খাওয়ার কাজটা হচ্ছে, তারপর স্কুলে যাওয়ার কাজটা হচ্ছে। তো যখন একটা ক্রিয়া আগে ঘটছে সেই ক্রিয়াতে তখন এই জিরান্ড ফরমেশন হয়। এটাকে যদি ইংরাজিতে বলা হয় যে রিডিং দ্য বুক আই উইল রাইট, এই রাইট একটা ক্রিয়া, রিড করা একটা ক্রিয়া, তার মধ্যে রিডের ক্রিয়াটা আগে হচ্ছে বলে এখানে ইংরেজিতে আমরা আইএনজি দিয়ে জিরান্ড ফরমেশন করছি। তো পূর্বকালের যেটা বোঝাচ্ছে সেইখানে জিরান্ড হয়, এবং বাংলাতে এটা আমরা ওই পড়ে করে খেয়ে বা সাধু ভাষায় বলে করিয়া খাইয়া এইরকম মিনিং আছে। আচ্ছা, এখানে আর একটা টার্ম অ্যাড করব, সেটা হচ্ছে তোমরা যখন লিঙ্গুইস্টিক্সের 50 নাম্বার আছে পড়বে, সেখানে কিছুটা টাচ পাবে। সেটা হচ্ছে যে সংস্কৃতে এই জিনিসটা বোঝানোর জন্য একটা লপ বলে প্রত্যয় হয়, লপ বলে। তো এই লপ প্রত্যয় দিয়ে এই অসমাপিকা মানে করিয়া খাইয়া এই অর্থগুলো বোঝায়। তো লপ প্লাস অর্থক, মানে এই যে অসমাপিকা ক্রিয়া অর্থক, এই অর্থে লবর্থক বলে। এই টার্মটা মনে রাখবে। এইটা কিন্তু লিঙ্গুইস্টিক্স পোর্শনের যে নোট ফোট আছে সেখানে অনেক জায়গায় লবর্থক শব্দ হয়। লবর্থক মিনস এই জিরান্ড বা এই যে অসমাপিকা ক্রিয়া, এটাকে ওই টার্মিনোলজি লিঙ্গুইস্টিক্স পোর্শনের নোটে বা লিঙ্গুইস্টিক্সের বই টইগুলোতে এই টার্মটা ইউজ হচ্ছে। এটা হচ্ছে কঠিন কিছু নয়, এই অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, এর থেকে তো মিনিংটা ক্লিয়ার হলো। এবার পালিতে কি অ্যাড হয়? তাহলে আমরা এখানে দেখলাম এটা পুরো ভর্তি হয়ে গেছে। আচ্ছা, নিচে এটাতেই দেখাচ্ছি। ধরো তো পড়ার পালি ক্রিয়াপদ কি হয়? লেখা তো লিখ হয়, পঠ। তো পঠা হচ্ছে ক্রিয়াপদ। এখন এই অর্থে কি হয়, পালিতে ত্বা প্রত্যয় ব্যবহার হয়। তাহলে পঠার সঙ্গে ত্বা হলে ত্বা হওয়া উচিত, কিন্তু ত্বা যখন যোগ হয় একটা মেজরিটি কেসে একটা ই চলে আসে মাঝখানে। পঠার সঙ্গে ই হলে কি হবে? পঠি আর ত্বা হলো। তো ই যে আসে, ই এর ব্যাপারটা হচ্ছে যখন মানে একটা ধাতুতে মানে একাধিক বর্ণ থাকে তখন ইটা আসে, পঠিত্বা। আর যখন একটা ধাতুর সিঙ্গেল মানে একখানাই ইয়ে থাকে, অক্ষর থাকে, অক্ষর বলতে সিলেবেল বলা যায়,
আকৃতিতে একটাই অক্ষর থাকে তখন এ হয়, মানে তখন পাটা ডাইরেক্ট ইউজ হয়। যেমন হু একটা ধাতু আছে, হু মানে হতি হয়, হওয়া বোঝায় না বাংলায়, হিন্দিতে তো মানে হোনা বললে হোনা হোতা হ্যায়, তো ওরকম ইউজ হয়। তো হু এর সঙ্গে তখন ত্বা যুক্ত হয় তখন এটা ডাইরেক্ট হুতপা। এই ধরনের মনোসিলেবিক মানে যেখানে একটাই সিলেবেল হচ্ছে সেইখানে ডাইরেক্ট তা ইউজ হয়। তো হুতপা এখানে কয়েকটা লিখে দিচ্ছি, এগুলো হচ্ছে রেয়ার এক্সেপশনের মতো। হুতপা মানে হচ্ছে হয়ে। এছাড়া কর ধাতুর একটা ফরমেশন হয় হচ্ছে কত্বা, মানে হচ্ছে করে। দা ধাতু থেকে এ হচ্ছে দত্পা, এখানে মিনিং হচ্ছে দিয়ে। আর একটা ইউজ হয় সেটা হচ্ছে হা ধাতু, হা মানে ত্যাগ করা বোঝায়। এগুলো এক্সেপশনাল, এগুলো লিখে রাখবে। হিতপা হয়, হয়তো ব্যাপার। হিতপা মানে হচ্ছে ত্যাগ করে, ছেড়ে দিয়ে। আর একটা খুব ইউজ হয় সেটা হচ্ছে গম ধাতুর ফরমেশনে, এটা এক্সেপশন হয় গন্ত্বা, গ নয় তয়ে বয়ে আঁকা। আর দু একটা ইউজ হয় আমার এক্সাক্ট এখন মনে পড়ছে না। তো এই হচ্ছে ডাইরেক্ট, যেখানে ত্বা, হুতপা মানে হয়ে, কত্পা মানে করে, দত্পা মানে দিয়ে, হিতপা মানে ত্যাগ করে, গন্ত্বা মানে গিয়ে। এক্সাম্পল যদি বলা হয় যে ধরো সো মানে সে, সো শিষ্য হুতপা মানে সে শিষ্ট হয়ে ধম্মং আচরি, ধর্ম আচরণ করেছিল। এগুলো লিখলে লিখে দিতে পারো, অনুবাদটা নিজেরা করে নেবে পারবে আশা করি। সো শিষ্য হুতপা, শয়ে শয়ে ওঠা, হুতপা ধম্মং আচরি, আচরি কিন্তু পাস্ট টেন্সে আছে, আচরণ করেছিল। আচ্ছা, এখানে ধরো বলা হলো যে এখানে কি বলা যায়, নহানং কত্বা, নহান মানে স্নান, স্নান করে, দ্বারক, দ্বারক দ্বারক পঠিষ্যতি, স্নান করে পড়বে। তৎপা মানে দিয়ে, হিতপা মানে ত্যাগ করে, গন্ত্বা মানে হচ্ছে গিয়ে। আচ্ছা, এটা একটা কাজ করবে, তো এই তিনখানা তোমাদের হোমওয়ার্ক রইল, এই তিনটে দিয়ে এবং আরো কয়েকটা ধরো এই যে পঠিৎপা, এইগুলো দিয়ে তোমরা বাক্য রচনা করবে। তোমাদের কিন্তু সেন্টেন্স মেকিং থাকে এবং সেটা কম না, পাঁচ দুগুণে 10 নাম্বার থাকে, মানে 2 নাম্বার করে 5টা লিখতে হয় এবং 10-এ 10 পাওয়া যায়। এইরকম কিছু কিছু ওয়ার্ড দিয়ে থাকে। আচ্ছা, পরবর্তী যেগুলো থাকবে সেগুলো দিয়ে তাহলে তোমরা কয়েকটা সেন্টেন্স বানাবে। হলো, এখান থেকে পঠিৎপা, দত্পা, হিতপা, গন্পা হলো, বা এগুলো থেকেও নিজেরা বানাতে পারো। শিষ্য উৎপাদম্য আছে, তোমরা নিজেরা কিছু সেন্টেন্স বানাতে পারো। আর যদি কোনো ভোকাবুলারির প্রয়োজন হয় সেটা আমাকে জিজ্ঞাসা করতে পারো যে এই শব্দটা বাংলায় ভাবছি এটা অনুবাদ করবো, সেটা পাচ্ছি না। আর না হলে এই যে প্রসেস বললাম তৎসম শব্দকে রূপান্তর করে অথবা ওই অ্যাপ থেকে দেখে নিতে পারো। আচ্ছা, এই হলো ত্বায়ের ফরমেশন। এবার ইতপার ফরমেশনে কি হয়, পঠিৎপা হলো, তাহলে এইখানে যে বাক্যটা আমরা দেখছিলাম, গ্রন্থটি পড়ে আমি লিখবো, তাহলে গন্থং, গন্থং পঠিৎপা অহং লিখিষ্যামি হলো, পা হয় আর মেজরিটিকে সে ই হয়ে যায়। ডাইরেক্ট পা এই খুব কম কয়েকটাতে ইউজ হয়। এবারে এই ত্বা যে হয়, ত্বা ছাড়া আর একটা ফরমেশন ইউজ হয়, সেটা হচ্ছে য়। সংস্কৃতে যেটা ল বলে বলা হয় প্রত্যয়। য় যখন হয়, য় এর ক্ষেত্রেও একই কেস, য় ডাইরেক্ট বেশি ক্ষেত্রে ইউজ হয় না, অধিকাংশ ক্ষেত্রে কি হয়, ইটা তার আগে একটা ই চলে আসে ধাতুর সঙ্গে। তাহলে পট যেটা আমরা দেখলাম, এটার সঙ্গে যদি য় যোগ করা হয় মাঝখানে একটা ই চলে আসবে, তাহলে প থি য় হল। যখন দেখা হচ্ছে যে গন্থং পঠিত্বা অহং লিখিষ্যামি, গন্থং পঠিয় অহং লিখিষ্যামি, এরকমও ইউজ হবে। হলো, তো অনুরূপে যদি য় এর ডাইরেক্ট ইউজ বলা হয়
ডাইরেক্ট ইউজের ক্ষেত্রে একটা ইয়ে হচ্ছে আ দা, দা মানে দান করা। আচ্ছা ধরো গমন আর আগমনের পার্থক্য কোথায় শব্দ দুটোর? গমন আর আগমনের পার্থক্য কি? মানে একটা চলাফেরা করে বা যাওয়ার একটা আগমনে আসা। হ্যাঁ, অপোজিট হয়ে যাচ্ছে, একটা যাওয়া একটা আসা। কেন হচ্ছে? আগে আটা জুড়েছে বলে। আ হচ্ছে উপসর্গ। তো যেমন দা মানে দান করা ধাতু বোঝায়, তার আগে আ হচ্ছে মানে গ্রহণ করা বোঝায়, রিভার্স হয়ে যাচ্ছে মিনিংটা। তো দায়ের পরে ইয় যোগ হয়। ইয় মানে একটা বিন্দু দিতে পারো, না দিলেও ইয়ে আছে। তো আদায় মানে হচ্ছে পঠীয় মানে তো পড়ে, আদায় মানে হচ্ছে গ্রহণ করে, নিয়ে। হলো আরো হয়, ধরো প একটা উপসর্গ আছে, তারপরে হা হয়, ধাতু হয়, পহায় মানে হচ্ছে ত্যাগ করে। এর আগে হিত্বা পাওয়া গেল, যেটা হা ধাতু আছে, হা থেকে হিত্বা হয়, আর এখানে হচ্ছে এটা পহায় হয়। এখানে অন্তঃস্থটা ডাইরেক্ট ইউজ হচ্ছে। এই ধরনের আরো কিছু হয়। আর তার মধ্যে আর একটা জিনিস উল্লেখ করব, সেটা হচ্ছে কিছু ক্ষেত্রে ইয়টা যখন যোগ হয়, বিশেষত ব্যঞ্জন বর্ণের পরে, দায়ের শেষে কি আছে? আ আছে, হায়ের শেষে কি আছে? আ আছে। কিন্তু ধরো এখানে যদি আ গম নেওয়া হয়, গমেতে যেহেতু মানে আকারিকার কিছু নেই, এর সঙ্গে যখন ইয়টা ইউজ হয় তখন কি হয়? এটা আ গ মটা এখানে যুক্তাক্ষর হিসেবে জুড়ে যায়, ময় জফলা হয়ে গেল। পালিতে তো ইন জেনারেল ময় জফলা হয় না, এটা সংস্কৃতে কিন্তু আগম্য হয়। এটা তখন কি হয়? ময় জফলা পালিতে কি চেঞ্জ হতে পারে? জফলা কি হয়? হুম, ময়ময় হতে পারে। এটা ময় ময় হয়ে যায়, আগম্য হলো। তাহলে এখানে যে আগম্যতে ইয় যেটা আছে সেটা সুষুপ্ত অবস্থায় আছে, এখানে মানে সমীভূত হয়ে আছে, কিন্তু এখানে ইয়টা যুক্ত হচ্ছে। এরকম আরো কিছু কিছু প্রয়োগ হয়। আর একটা ধরো নি পূর্বক একটা সৎ ধাতু আছে, এইটা হচ্ছে যেটা তোমরা, এটা হচ্ছে আগচ্ছতি যে ভার্বটা হয় তার জিরান ফরমেশন বালিতে। আর নিষদ যেটা হয়, যেটা নিষিদতি ফরমেশন। নিষিদতি মানে পালিতে কি বোঝায়? মানে বসা আর কি। বসা বোঝায়। তো বসা ভার্বের জিরান হচ্ছে। আচ্ছা আগম্য মানে হচ্ছে এসে, এসে বা আগমন করে। তো নিষদের সঙ্গে যখন জ যুক্ত হয় তাহলে এটা কি হতে পারে? নি স দয় জফলা। দয় জফলা পালিতে কি হয়? এই ধরো অদ্য শব্দটা পালিতে কি হয়? অদ্য, মদ্য, গদ্য, কারোর মনে নেই? দয় দয় জয় জয়, অজ্জ মজ্জ গজ্জ, তাহলে এখানে হচ্ছে নিষজ্জ। এইখানে যে নিষজ্জ যে ইয়কার যেটা আছে সেটা কিন্তু সমীভূত হয়ে আছে, যেটা যুক্ত হচ্ছে। তাহলে পুরো জিনিসটা যদি রিভিশন করা হয়, যে পালিতে যে অসমাপিকা ক্রিয়া করে খেয়ে, এই অর্থে ত্বা যোগ হয়। ত্বা খুব কম ক্ষেত্রে যোগ হয়, মূলত যেটা একটাই সিলেবেল আছে এরকম ক্ষেত্রে ওই ত্বাটা ডাইরেক্ট হয়, যেমন কত্বা, ত্বা, হুত্বা এরকম। আর বেশিরভাগ ক্ষেত্রে ত্বা এর আগেটা ই চলে আসে, পঠিত্বা, বদিত্বা, লিখিত্বা, এরকম বেশিরভাগ এগুলোতেই ই দিয়ে হয়। আর একটা হচ্ছে ওই সেম অর্থে ইয় ইউজ হয়। ইয় যখন ইউজ হয় সেটা ডাইরেক্ট ইউজ হয় কোনো কোনো ক্ষেত্রে, যেমন আদায়, পহায়, দায়ের পরে যুক্ত হচ্ছে, হায়ের পরে যুক্ত হচ্ছে, গমের সাথে ইয় যুক্ত, এবং যখন ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হচ্ছে, যেমন গমের সাথে ইয় হলে আগম্য হচ্ছে, সদের সঙ্গে হলে নিষজ্জ হচ্ছে, এখানে গিয়ে ওই সমীভূত হয়ে যাচ্ছে, জফলা হয়ে গিয়ে। এরকম আরও কিছু কিছু প্রয়োগ আছে। আর বাকি মেজরিটি ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে না, ওইখানে ই চলে আসছে। যেমন এখানে আমরা এক্সাম্পল যে পঠীয় হচ্ছে, লিখীয় হতে পারে, লিখীয়, বদীয়, ভাষীয়, তারপরে অভিবাদীয়, আর যেসব ভার্বগুলো তোমরা দেখেছো সেখানে এরকম ইয় দিয়ে হচ্ছে।
এই হলো। আচ্ছা, এখান থেকে তোমাদের তাহলে হোমওয়ার্ক হচ্ছে এই প্রত্যেকটা যে আমি লিখলাম এগুলো দিয়ে সেন্টেন্স বানানো। আর ট্রান্সলেশনের গুরুত্বটা হচ্ছে তোমরা যদি ট্রান্সলেশনটা শিখে নিতে পারো, যত শিখবে তো বটেই, না শিখে তো উপায় নেই, মানে তো যত তাড়াতাড়ি শিখতে পারবে, মানে ইনিশিয়াল স্টেজেই যদি নিজে থেকে মোটামুটি পালিতে সেন্টেন্স ফরমেশন করতে পারো, তাহলে পালি পোর্শনের যে নোটগুলো আছে সেখানে আর ভয় থাকবে না, মানে সেখানে ওই মুখস্থ করার প্রসঙ্গ আসবে না, নিজে থেকে মোটামুটি হলেও লিখতে পারবে। এবং এটা কিছু স্টুডেন্ট লিখেছে, মানে ভালো স্টুডেন্ট যারা তারা মোটামুটি পালিতে লিখতে পারে, খুব যে ভালো তা না, কিন্তু মানে কি বলবো, পাতে দেওয়ার মতন এরকমও বলা যায় যে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেখা আছে। আর তোমাদের তো পালিতে নোটগুলো লিখতে হবে কারণ নোট দিয়ে দেওয়া হবে, কিন্তু নিজেরা লিখতে পারলে কনফিডেন্সের জায়গাটা আছে, যদি কোনো জায়গায় ভুলে যাও বা যদি কোনো কিছু আনকমন এসে যায়, তো সেক্ষেত্রে নিজেদের মতন করে কিছুটা লিখতে পারবে। তো এখান থেকে প্রত্যেকটা যে জিরান্ড আছে আমি মিনিংগুলো তো লিখেই দিচ্ছি। আগম্য মানে হচ্ছে এসে, পহায় মানে ত্যাগ করে, নিঃসজ্জ মানে হচ্ছে বসে, এগুলো দিয়ে সেন্টেন্স বানাবে। আর বেসিক ভোকাবুলারি তোমাদের দেয়াই আছে, মানে আর না হলে খুঁজে বের করে নিতে পারবে। আচ্ছা, এই হলো জিরান্ড, মানে ত্বা ইত্বা, সরল করে বললে বলা যায় যে ত্বা ইত্বা আর ইয় এগুলো অ্যাড হচ্ছে ভার্বের সাথে। এবার অসমাপিকা ক্রিয়ার মধ্যে আরও একটি আছে যেটা ইংরেজিতে আমরা ইনফিনিটিভ বলি, টু দিয়ে ফরমেশন, যেটা টু গো, টু ডু, এইরকম। তো টু গো কে বাংলায় আমরা কি বলবো? স্যার আগের যেটুকু করালেন তার মধ্যে একটা প্রশ্ন রয়েছে, মানে বলো। পরের যে পোর্শনটা আপনি করলেন না, যে প্রথমটা একটা সিলেবল থাকলে তয় বয়াকার, আর দুটো সিলেবল থাকলে হর্ষই দিয়ে তয় বয়াকার, এরকম না? দুটো সিলেবল থাকলে ডাইরেক্ট তয় বয়াকার, আর একটা সিলেবল থাকলে হর্ষই উল্টো দিয়ে বললে তয় বয়াকার। একটা সিলেবাসে আমি এক্সাম্পল দেখাচ্ছি। এই যে হুতবা, তাবাটা বাদ দিলে এখানে কি পড়ে থাকে হুতবা থেকে? আচ্ছা আচ্ছা, আমি উল্টো বললাম, পরে প্রথমটা হ্যাঁ, যেটা হ্যাঁ। বলেছিলেন স্যার সেটাই ঠিক আর কি। মানে হু থাকছে, হু একটাই সিলেবল, কতপার একটাই ক syllable, থাকছে, দতপার direct দ তয় বয়াকার থাকছে, হচ্ছে। ইতপার হি থাকছে, গন্তপার গন থাকছে, গন বা গম, ওটা সন্ধি হয়ে গনফা হচ্ছে, তো মনোসিলেবল। আচ্ছা। সিমিলার এইখানেও এর যে ডাইরেক্ট ফরমেশন, এখানে নিষজ্জর ইটা বাদ দিলে কি হয়? সজ হচ্ছে না, সদ, নিটা তো হ্যাঁ। ধাতু না, সদ থেকে সজ হয়ে যাচ্ছে সন্ধি হয়ে। আগম্যর গম হচ্ছে, গম একটাই সিলেবেল, পহায়র হাটা একটা সিলেবেল, আদায়র দাটা একটা সিলেবেল, এই অর্থে। তো এটা তোমাদের মুখস্থ না করলে, মানে এটাকে মুখস্থই করে দেবো যে এই ক্ষেত্রে এরকম হয়, বাকিগুলো তো দিয়ে বা ইত্বা দিয়ে চলে আসছে। আচ্ছা, স্যার এবার দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করলেই হবে? হ্যাঁ, তোমরা যখন ট্রান্সলেশন করো যে কোনো একটা ইউজ করলেই হবে, কিন্তু তোমরা টেক্সটগুলো যখন পড়বে মানে রিভার্সে, তখন কিন্তু পালিতে তো সব রকমই ইউজ হয়, তো সেক্ষেত্রে জিনিসগুলো জেনে রাখতে হবে। আচ্ছা, এবার হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভে হচ্ছে টু গো দিয়ে যেটা বোঝায়। টু গোকে বাংলায় আমরা কি বলবো? টু গো, টু ডু। ধরো আই ওয়ান্ট টু গো, বাংলা কি হবে? আমি যেতে চাই। আমি যেতে চাই, তাই তো? তা আমি যেতে চাই। আচ্ছা, আমির পালি কি? অহং। চাই, চাওয়ার একটা মানে ইয়ে হচ্ছে খুব ইজি, ইচ্ছা। তো ইচ্ছা মি, আমি চাই, অহং ইচ্ছা মি। যেতে যদি অনুবাদ করা হয়, যাওয়ার পালি কি? ভার, পালি ভার। আচ্ছা, হুম, যেতে হ্যাঁ। গচ্ছিত্বা। যেতে তো এটা মানে গিয়ে তো হচ্ছে না, এটা তো জিরান্ড না, এটা অন্য ফরমেশন হবে। আচ্ছা, এইখানে গচ্ছ দিয়ে তো হয়, তো আমি অ্যাকচুয়াল ভার্বটা হচ্ছে গম,
আচ্ছা আমি গচ্ছতেই দেখাচ্ছি, ধরো গচ্ছ বলা হলো। এখানে কি হয়, এখানে জিরা মানে ইনফিনিটিভের জন্য তুম ইউজ হয়, বাংলায় তে ইউজ হচ্ছে যেতে, খেতে, পড়তে, শুতে, লিখতে, পালিতে 4 জায়গাতে তুম ইউজ হচ্ছে। তুম যখন ইউজ হয় তুমের ক্ষেত্রেও একই কেস, ডাইরেক্ট না ইউজ না হয়ে বেশিরভাগ ক্ষেত্রে ই চলে আসে। তাহলে গচ্ছর সঙ্গে ই হলে কি হবে, গচ্ছি প্লাস তুম, গচ্ছি তুম, তাহলে অহং গচ্ছি তুম ইচ্ছা, আমি যেতে ইচ্ছা করি। এবারে আমি যদি এখানে বলি আমি লিখতে চাই, ই দিয়ে ইতুম যোগ হলে কি হবে, লিখিতুম। হুম। পড়তে চাই, পঠিত পঠিতুম ইচ্ছামি। খেতে চাই, খাওয়ার পালি ভার্ব কি, খাদিতুম। 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 খাদুম কে বলছে, খাদিতুম। এরকম হবে। ওই বসতে চাই, নিষিদিতুম, এরকম হবে। এটা একটু চেঞ্জ হয়ে যায়, নিষিদ্ধ ফরমেশন থেকে আসে বসতে, এইরকম। এবার অন্যান্য এও করতে পারো, যে আমি ওখানে বাগানে বসতে গিয়েছিলাম, তো অহং উইয়ানে নিষিদিতুম, গিয়েছিলাম তো অতীতকালে, গচ্ছিং হবে, গচ্ছিং বা গচ্ছিং, মানে গচ্ছি গচ্ছিং সু, গচ্ছ গচ্ছি তো গচ্ছিং গচ্ছিং, এরকম। তো তুম দিয়ে এরকম হচ্ছে। তুমের কিন্তু ডাইরেক্ট ইউজও হয়। ডাইরেক্ট ইউজ কীরকম হচ্ছে, ওই আগের যেগুলো দেখলাম প্রায় ওইগুলোরই এখানে রিপিটিশন হয়। যেমন হু যেটা ছিল হাওয়া অর্থে, সেটাতে হো তুম হয়, এখানেও মনোসিলেবল, হো একটা সিলেবেল, হতে। কাতুম করতে, দাতুম দিতে মানে দান করতে, গন্তুম যেতে। আর মনে পড়ছে না খুব একটা, তো এরকম কিছু ক্ষেত্রে ওই ডাইরেক্ট ইউজ হয় হলো। আর কিছু কিছু জিরান্ড বা ইনফিনিটিভ যেগুলো আছে, এর টিপিক্যাল পালি ফরমেশন আছে, এগুলো তোমরা যখন পড়বে তখন পড়ার মধ্যে রেফারেন্স পাবে, খটোমটো একটু পড়বে। যে কোনো ভাষাতেই তো কিছু এক্সেপশনাল ব্যাপার থাকে, ডাইরেক্ট নিয়মে আসে না, কিন্তু যখন পড়ানোর সময় বলা হবে যেটা জিরান্ড, তখন কিন্তু তোমাদের রেকগনাইজ করতে হবে যেটা বায়ের ফরমেশন করে খেয়ে বোঝায় হলো। তো শব্দরূপের যে ছক যেটা, মানে 7 রকম যে বিভক্তির ফরমেশন হচ্ছে প্রথমা দ্বিতীয়াগুলো, ওই ওই জিনিসের যে এটা মানে মানে এটা কে দ্বারা জন্য থেকে এই যে ছকটা, এবং ভার্বের ক্ষেত্রে যেটা তিয়ন্তি শীতমিমর ক্ষেত্রে অর্থ হচ্ছে সে যায় তারা যায়, বা সে গিয়েছিল তারা গিয়েছিল, টেন্সগুলো এইগুলো এখান থেকে জিরান ইনফিনিটিভ। আর পরের পরের একদিন বা দুদিন হয়তো ক্লাস থাকবে, তার মধ্যে পার্টিসিপেলগুলো থাকবে, প্রেজেন্ট পাস্ট ফিউচার পার্টিসিপেল। এই বেসিক নলেজটা গ্রামারে রাখলে আর একটু প্র্যাকটিস করলে কিন্তু ট্রান্সলেশনে বসা যায়। তোমাদের ওই দেখবে ইউটিউবে যেটা মহাপরিনির্বাণ সূত্র গ্রামার ক্লাস দেখানো হচ্ছে, ওই প্র্যাকটিসগুলোতে কিন্তু ওটা বসা যেতে পারে। প্রথমে হয়তো নিজেরা করতে পারবে না, 3-4টে ক্লাস আমার সঙ্গে বসে পড়লে তারপর তোমরা নিজেরা কিন্তু জিনিসগুলোকে আয়ত্ত করতে পারো। তো আমি পরে যাবো, তুমি চলে যাও। এই জিনিসগুলো একদম মানে পুরো মগজে লাগবে, চোখ বুজে যেন চোখে দেখতে পাও, স্বর্ণালী অক্ষরে লেখা আছে, এইরকম ভাবে তৈরি করবে। আচ্ছা তাহলে এখানে কি হলো লাস্টে, যে ইনফিনিটিভ অর্থে মানে যেতে করতে এই অর্থে পালিতে তুম ইউজ হয়, তুম ডাইরেক্ট ইউজ হয় খুব কম ক্ষেত্রে, যেমন হতুম, কাতুম, দাতুম এইরকম, আর বাকি ক্ষেত্রে ইতুম হিসেবে অ্যাড হয়ে যায়। আচ্ছা এই যে আগে একটি প্রসঙ্গ বললাম, ধরো আমি এখানে বললাম একটা টিপিক্যাল পালি ফরমেশন দিসবা। দিসবা মানে হচ্ছে এটা দেখার যে ভার্ব, দেখা ভার্বের জিরান ফরমেশনে দিসবা হয়, এটা একটু আনকমন ফরমেশন। তাহলে দেখার যদি জিরান দিসবা হয়, এর মিনিং কি হবে, দিসবা মানে কি হতে পারে তাহলে, যদি বলি যে এটা
দেখা ভার্বটার হয়, বা তোমাদের পশ্চাতি মানে তো মনে দেখ ওয়ার্ড লিস্টে ছিল, পশ্চাতি মানে দেখা। কি বললে? দেখে দেখে, দেখতে কে বলছো? মানে সিং মিনিং হচ্ছে। আর যদি বলি পশ্চিতুম, দেখতে। তাহলে হচ্ছে দেখতে। দেখ তো এইগুলো একদম পালির কিছু বেসিক জিনিস, এগুলো একদম পরিষ্কার। এটা মানে দুর্ভাগ্যের বিষয়, আমি দেখেছি যে এই গ্রামার ক্লাস হওয়ার পরে তারপরে একবার বলুন কোনটা, দিসওয়া বলেন। এই যে লিখলাম তো 6 আকার, এই ওয়াটা অন্তস্থ ওয়া হয়, ওই দিস ওয়া এরকম উচ্চারণ হচ্ছে। তোমরা হয়তো দিসা উচ্চারণ করবে, তো ওই ওয়া আছে, এটা ওই দাগ টানা যে ওয়া হয়। তো হ্যাঁ, যেটা বলার এখান থেকে, যে এই যে কতদিন হলো তোমাদের, 2 মাস হয়তো হচ্ছে। অ্যাকচুয়ালি এই ক্লাসটা একটু আমি মানে ডবল ক্লাস করিয়ে দিয়েছি, নাহলে ওই একটা ভার্ব ফরমেশন একদিনেই শেখানো হয়, মানে পঞ্চম বিভক্তিটা একদিন হলো, এটা একবারে করিয়ে দেওয়া হয়েছে। তো 3 মাসের মতো মোটামুটি এই জিনিসগুলো নিয়ে হয়। তারপরে যখন পালি প্রাইমার থেকে ক্লাস শুরু হয়, পালি প্রাইমার ইংরাজি বিরিদা শেলিকার বই আছে, পালি প্রাইমার হয়ে তারপর ইন্ট্রোডাকশন টু পালি ক্লাস হয়, এবং একদম ট্রান্সলেশনগুলো তারপর শুরু হয়, মানে অ্যাকচুয়াল যেগুলো টেক্সচুয়াল ট্রান্সলেশন। তো গ্রামার ক্লাসটা অলওয়েজ একটা ক্লাস থাকে, মানে ফিক্সড থাকে ক্লাস। তো সেখানে গিয়ে তুম বা এগুলো ভুলে যাচ্ছে, এটা কোনো ইয়ে না, এটা একটা সামান্য জিনিস। এই জিনিসটা যেন মনে থাকে। আর যদি মনে ইয়েও হয়, ভুলে যাওয়ার সম্ভাবনাও থাকে, একটা খাতায় করে রাখবে, সেখানে ওই তিয়ন্তি শীত মিমা ওরকম লিস্টগুলো রোজ একবার করে পড়বে। বা এখন দেয়াল টেয়ালে যেখানে অ্যাটলিস্ট পালি পড়ছো বা ক্লাস করতে বসেছো, সেখানে একটা কাগজে করে লিখে রাখতে পারো, দেয়ালে টাঙিয়ে দিলে বা কিছু করলে, যেমন অঙ্কের সূত্রগুলো রেখা হতো, যে পড়ার সময় অসুবিধা হবে না। তো আচ্ছা, এখানে তাহলে এই বিষয় হলো খুবই মানে ছোট্ট জিনিস। তাহলে পালিতে করে খেয়ে অর্থে ত্বা বা ইত্বা যোগ হয়, এবং ইয় বা ইয় যোগ হয়, এবং করতে খেতে অর্থে তুং বা ইতুং যোগ হয়। এই হলো। আর এখানে এক্সাম্পল যেগুলো দেওয়া আছে, এইগুলো থেকে তোমরা এগুলো ইয়ে করবে, মানে কি বলে, মানে এগুলো থেকে বাক্য রচনা করবে। আর আমি গ্রুপে কিছু তোমাদের লিস্ট দিয়ে দেবো জিরান্ড এবং ইনফিনিটিভের, যেগুলো একটু টিপিক্যাল ফর্ম আছে, যেমন এই দিসবা, এটা ইউজ হয় কিন্তু দিসবা। তারপরে যে নিঃসজ্জ যেমন হলো, এগুলো একটু মুখস্থ করে নিতে হবে। বাকিগুলো ধরো এই যে পশ্চিতুং যেটা আছে, পশ্চ মানে তোমরা জানো দেখা, তাহলে পশ্চিতুং দেখতে। আর এখানে যদি বলা হয় পশ্চিৎপা, তাহলে দেখে। এগুলো আশা করি নিজেরা বুঝতে পারবে মিনিং করে। আর তোমরা এটাও করতে পারো, যখন কোনো ধাতুরূপ করছো, ধরো বসতি বসন্তি পশ্যসি পশ্যত পশ্যমি পশ্যমা, এই করে পরপর করলে, দিয়ে ফিউচার টেন্সে পশ্চিষ্যতি পশ্চিষ্যন্তি পশ্চিষ্যত পশ্চিষ্যসি পশ্চিষ্যত পশ্চিষ্যামি পশ্চিষ্যামা হলো, দিয়ে তারপর জিরান ইনফিনিটিভটাও লিখে নেবে, পশ্চিতুম আর পশ্চিৎপা এরকম। পরে পার্টিসিপেলগুলো হবে, তখনও সেগুলো করে। তাহলে ভার্বের মোটামুটি যেটুকু ন্যূনতম প্রয়োজন, সেই ফরমেশনগুলো এখান থেকে তৈরি হয়ে যাবে। বলো, এটা যেন পরে যখন পালি প্রাইমারি ক্লাস হবে, বা ট্রান্সলেশনের জাতকের একটা সংকলন আমি পড়াই, ওই জাতকের কিছু কিছু সিলেক্টেড জাতক, মানে হালকা ফুলকা টেক্সট, মানে একবারে মহাপরিনির্বাণ সূত্র ইত্যাদি পড়তে গেলে ওটা কঠিন হয়ে যাবে। তো তখন যেন এটা না দেখি যে তুম বা ত্বাটা কেউ ধরতে পারছো না, বা মাঝখান থেকে যদি বলা হয় পশ্চাতু বা পশ্চিংসু, মানে কোনটা কোন টেন্সে হচ্ছে এটা বুঝতে পারছো না, এরকম যেন না দেখি, এটা যেন ঝরঝরে তৈরি থাকে। আচ্ছা, তো এখান থেকে কারোর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এখান থেকে তাহলে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে, এই যে যতগুলো পালি ফরমেশন হলো, আশা করি তোমরা খাতায় লিখেছো, বা এটা তো রেকর্ডিংও থাকছে। এই প্রত্যেকটা পালি ফরমেশন দিয়ে সেন্টেন্স লিখে আনবে। এখানে তাহলে কী হচ্ছে, পশ্চিৎপা, পশ্চিতুং, দিসপা, গন্তুং, দাতুং, হতুং, খাদিতুং, নিষিদিতুং। এবং তোমাদের যদি ইচ্ছা থাকে, তোমরা নিজেরাও কিছু কিছু যে পালি ভার্বগুলো
পূর্ব ক্লাসগুলো, যেমন ভাস যে ধাতু, ভাসতি, বদতি, এইসব ভার ছিল, সেগুলো দিয়ে এরকম জিরানিটি বানিয়ে সেন্টেন্স মানে বাক্য রচনা করবে। কোনো শব্দ অসুবিধা হলে জিজ্ঞাসা করতে পারো, নাহলে তৎসম শব্দ থেকে রূপান্তর করে নিয়ে লিখতে পারো, অথবা ডিকশনারি দেখতে পারো। ডিকশনারি দেখতে যদি অসুবিধা হয় জিজ্ঞাসা করো, আমি কিছুটা গাইড করে দেবো। আর কিভাবে ট্রান্সলেশন করবে, ধরো এই লিখতেটা নিলে, লিখতে দিয়ে বাংলা একটা সেন্টেন্স ফরমেশন করলে, যে পালি লিখতে আমার ভয় হচ্ছে, তো এটাকেই যদি অনুবাদ করা হয়, তো পালি লিখতে যদি বলা হয় যে কি লিখতে ভয় হচ্ছে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি হয়, ইয়ে হয়, মানে সেকেন্ড কেস এন্ডিং হয়, তো সেক্ষেত্রে তাদের অনুস্বার হয়, মানে পালিং এরকম হবে। আর পালিং লিখতে লিখিতুম, ভয় করছে মানে ভয়ঙ্করতি বা ভয়ং ভবতি, এরকম করা যায়। খুব বেশি কঠিনে যাবে না, সিম্পলিফাইড জিনিস নিয়ে চেষ্টা করবো অনুবাদ করে। ঠিক আছে? আর স্যার টিচার পালিতে কি বলে? কোনটা? টিচার টিচার মানে শিক্ষককে পালিতে কি বলে? টিচারের অথেন্টিক ইউজ হচ্ছে, মানে অ্যাকচুয়াল টিচার অর্থে সেটা হচ্ছে উপাধ্যায় হয়, অ্যাকচুয়ালি আচার্য হয়, আচার্য যেটা আচার্য থেকে আচার্য একটা উপাধ্যায় হয়। উপাধ্যায় হচ্ছে উপাধ্যায় শব্দটা, এই দুটো হচ্ছে টিচার অর্থে ইউজ হয়, ডাইরেক্ট ইউজ হয়। আর এছাড়া যদি বলো গুরু টুরু, গুরু শব্দটা পালিতে গরু হয়, মানে উ ডবল উটা একটা উ হয়ে যায়। আর এটা আর খুব বেশি ইউজ হয় না, এইটা অথেন্টিক আচার্য শব্দটা। উপাধ্যায় কিছু ক্ষেত্রে ইউজ হয়। আর এটা যখন হলো, তো গরুর ইকুইভ্যালেন্ট হচ্ছে শিষ্য হয়, শিষ্য শব্দটা কিন্তু পালিতে খুব ইউজ হয় না, শয়েশই শয়েশই। আর আচার্য যে হচ্ছে, এর অথেন্টিক মানে শিষ্য অর্থে পালি হচ্ছে অন্তেবাসিক। এই আচার্য অন্তেবাসিক বা উপাধ্যায় অন্তেবাসিক, এগুলো ইউজ হয় মানে অথেন্টিক পালি, গুরু বা শিষ্য, স্টুডেন্ট বা টিচার অর্থে। এবার তোমরা যদি ধরো শিক্ষক শব্দটা বাংলায় সেটাকে মানে ছয়েশই কয়ে ক্ষয়ে ক, এটাকে পালি করলে কি হবে, দন্ত ছয়েশই কয়ে ক্ষয়ে ক। আর ছাত্রটা পালিতে কি হবে, ছত্র, মানে তয় রফলাটা ছত্র হবে। তয় রফলাটা তয়ে তয় হলো, আর যুক্তাক্ষর আছে বলে আটা উঠে গিয়ে ছত্র হলো। এরম করলেও করা যায়, সেটা যে কেউ কেটে দেবে তা না, কিন্তু অথেন্টিক হচ্ছে আচার্য অন্তেবাসিক এরকম দিয়ে। গরু শিষ্য বললে তবু চলে, কিন্তু শিক্ষক বা ছাত্র শব্দটা পালিতে ইউজ হয় না। একটা প্রত্যেকটা ভাষার কিছু স্পেসিফিক ইয়ে থাকে এই অর্থে। যেমন হিন্দি বাংলা কাছাকাছি ভাষা, কিন্তু হিন্দিতে কিছু কিছু টিপিক্যাল শব্দ ব্যবহার হয় যেগুলো বাংলাতে ইউজ হয় না। দেখবেই রেল টেলের যে ইয়েগুলো, সেখানে এরকম উৎকট কিছু কিছু শব্দ লেখা থাকে। ইদানিং তো মানে প্রতিবন্ধী যে কামরা, সেটাকে দেখবে দিব্যাং বলে লেখা থাকে, অ্যাকচুয়ালি হিন্দিতে দিব্যাঙ্গ বলে, দিব্যাঙ্গ, সেইটাকে ওরকম দিয়ে দিয়েছে বাংলায়। কিন্তু বাংলায় কিন্তু ওই অর্থে মানে ফিজিক্যালি চ্যালেঞ্জড বা ওই অর্থে কিন্তু প্রতিবন্ধী শব্দটা ব্যবহার হয়, বা বিকলাঙ্গ শব্দটা ব্যবহার হয়। বিকলাঙ্গ শব্দটা একটু শ্রুতিকটু, তো প্রতিবন্ধীটা তবু ইয়ে আছে। প্রতিবন্ধী মানে কি, যার প্রতিবন্ধ আছে, বাধা আছে কোনো কিছুতে, সে হচ্ছে প্রতিবন্ধী, মানে বাধাযুক্ত ব্যক্তি। আর বিকলাঙ্গ তো একজনকে মানে ইয়ে করে বলা হচ্ছে। কিন্তু এই দুটো জায়গাতে দিব্যাং শব্দটা বাংলায় একেবারেই অপরিচিত। তো একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে মানে শব্দের কিছু কিছু মানে ইয়ে থাকে, মানে ইউজের একটা ব্যাপার থাকে, স্টাইলিস্টিক অ্যাপ্রোচ থাকে, যেটা ব্যবহার করলে দেখতে সুন্দর লাগে। এই গেল, এগুলো বাড়িতে চেষ্টা করো। আর এটা টার্গেট রাখবে যে তোমরা দেখো, আমি তো শেখাচ্ছি, মানে আমি আমার মতো একটা ইয়েতে মানে একটা দায়িত্ব নিয়ে, কিন্তু তোমাদেরও দায়িত্ব থাকবে যে তোমরা যাতে পালিতে লেখাটা শিখতে পারো, এটা তোমাদের টার্গেট থাকবে। এই যে গ্রামার ক্লাসগুলো হচ্ছে, এবং গ্রামার ক্লাস সিরিয়ালি চলতে থাকবে, এটা একদম ইনিশিয়াল লেভেলের হচ্ছে, আরও কঠিন জিনিস ইউজ হবে, বালি প্রাইমারি তো থরলি প্র্যাকটিস হবে,
এখানে একদম সেই হালকা ফুলকা করে জিনিসগুলো দেখানো হচ্ছে। আর ইন্ট্রোডাকশন টু পালির জায়গাতে অনেকটা কঠিন হবে। ইদানিং ক্লাস চলছে, ওগুলোও আমি মনে হয় ইউটিউবে দিয়ে দেবো, রেকর্ডিং আছে তো। ওগুলো কিন্তু কঠিন আছে, মানে এই ক্লাসগুলো ভালো করে না করলে ওইখানে গিয়ে কিন্তু মুখ থুবড়ে পড়বে। আর যখন প্যারাগ্রাফ ট্রান্সলেশনগুলো হবে তখন তো মানে চোখে সর্ষে ফুল দেখবে, যদি এই সবগুলো ঠিকঠাক না থাকে। এগুলো ভালোভাবে তৈরি করো। আর তোমাদের যদি ইচ্ছা থাকে সেক্ষেত্রে এই যেমন আমি বললাম সেন্টেন্স মেকিংয়ে, হ্যাঁ কে কি বলছো? হ্যাঁ, একটা এই সেন্টেন্স পাঠিয়েছি দেখুন। এই লেখাটা আবার এখানে গেল। আচরিয়া অজ্জ ময়ং গচ্ছিত ইচ্ছা। ঠিকই আছে। আচ্ছা, তো এরকম তোমরা যদি সেরকম হয় টুকটাক লিখতে পারো। ইভেন গ্রুপের মধ্যেও কিছু বলতে গেলে সেখানে পালিতে লিখতে পারো। আমাদের যেমন এখানে আমরা যে যারা থাকি, আমাদের একটা গ্রুপ আছে পালি পরিগণ নামে, মানে মাঝে মধ্যে দু একজন কোনো হয়তো সেন্টেন্স পালিতে লেখে। ওটা দেখে আমার খুব ভালো লাগে যে আমি শেখাতে পেরেছি। তো এটা তোমাদের এক্সট্রা হোমওয়ার্কের মতো, মানে তোমরা যদি পারো এটা ওটা লিখে দেখাতে পারো টুকটাক সেন্টেন্স এক্সট্রা হিসেবে, মানে বলা না থাকলেও যে হোমওয়ার্ক দেওয়া হচ্ছে, ধরো বললাম শব্দরূপ মুখস্থ করে পরের দিন দেখাবে, তার এক্সট্রা কিছু কিছু সেন্টেন্স ফরমেশন করে দেখাতে পারো। ঠিক আছে? আচ্ছা, আজকের মতন মোটামুটি বিষয়বস্তু এখানে শেষ হলো। তোমাদের কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে ঠিক আছে, অসুবিধা নেই। তো এখান থেকে তাহলে এইগুলো দিয়ে সেন্টেন্স লিখে আনবে, এটাই হলো তোমাদের কাজ। এক্সট্রা যদি কেউ কিছু লিখতে চাও তো লিখতে পারো। আর প্র্যাকটিস করতে করতে মোটামুটি হয়ে যাবে লেখা। আচ্ছা, আমি তোমাদের কি ছোটোখাটো একটা এক্সাম নেব, মানে ধরো যে জিনিসগুলো পড়ানো হয়েছে তার উপর ভিত্তি করে, তাতে ধরো দু একটা ট্রান্সলেশন মতনও রাখলাম, ছোটোখাটো ওই 3-4টে শব্দের ট্রান্সলেশন, আর ওই হিস্ট্রি পোর্শনের যেগুলো আছে। হ্যাঁ স্যার, নিলে ভালো হয়। পরের সপ্তাহে কি তাহলে হবে নাকি আরো টাইম দিতে হবে? রিভিশনটা হয়ে যাবে। আমি ওপেন কোশ্চেনই দেবো, মানে তোমাদের সিলেক্টেড কোশ্চেন দিয়ে দিলাম, 3-4টে ধরো রইলো, সেগুলো বাড়িতে পড়লে দিয়ে যার জটা হয় সেগুলো লিখবে, বা যদি সবকটা লিখতে পারো সেটাই হবে। 50 নাম্বার কিন্তু নেওয়া যায়, মানে হিস্ট্রি পোর্শনের যে ওইটা তো হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে। ওখান থেকে ধরো একটা 30 নাম্বার প্রশ্ন আর দুটো শর্ট কোশ্চেন যেগুলো হয় 10 নাম্বার করে, 50 নাম্বার হয়ে যাবে। আমি ধরো এক্সট্রা দিয়ে দিলাম 3-4টে, তার থেকে যার যেটা সুবিধা হলো, সুবিধাজনক ভালো তৈরি সেটা লিখলে, বা অপশানে সবগুলোই লিখতে পারো। ঠিক আছে, তাহলে আমি তাহলে ওই একটা কোশ্চেন মতো বানিয়ে দিয়ে দেবো। আর ট্রান্সলেশন পরের সপ্তাহে ধরো রবিবারে ক্লাস তো থাকবে। আর অবশ্য আমি কোশ্চেন দিয়ে দেবো, এই সপ্তাহের মাঝে তোমরা লিখতে পারো, বাড়িতে টাইমটা ধরে লিখবে আর সততার সাথে। মনে রাখবে ভগবান দেখছেন উপর থেকে তো, আর দেখে দেখে যদি লেখো তাহলে নিজেদেরই সমস্যা। তো টাইমটা ধরে লিখবে, আর ওই মানে 50 নাম্বার হলে কত হবে, 3 ঘন্টা যদি 200 নাম্বার হয় তাহলে ক্যালকুলেট করে 50 নাম্বার ওই টাইমে লিখবে। আর মানে স্যার যতটুকু হিস্ট্রি ক্লাসটা হয়েছে ততটুকু, আর গ্রামার পোরশন যতটুকু হলো, তাই তো? হ্যাঁ, এখান থেকে ধরো ছোট ছোট ট্রান্সলেশন দিলাম, বা অমুক শব্দরূপটা লেখো বা অমুক ধাতুরূপটা লেখো, এইটাই। ঠিক আছে। আর দিয়ে সেটা কি বলে, মানে তাহলে স্যার পরীক্ষা নিলে তো আমরা আরেকবার একটু রিভিশন দিয়ে তারপরে দেবো পরীক্ষাটা। হ্যাঁ। মিনিমাম সপ্তাহখানেক পরে নিলেই ভালো হয় মনে হয়। হ্যাঁ, এক সপ্তাহ তাহলে রিভিশনটা এই সপ্তাহটা আমরা দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আমি ধরো কোশ্চেনটা দিয়ে দেবো আগে থেকে, মানে তোমরা যে একদম আননোন জিনিসে দেবে তা না। তো এই কোশ্চেনগুলো দেখে তোমরা নিজেদের মতো তৈরি করলে ওপেন কোশ্চেনে। আর লেখার ব্যাপারটা হচ্ছে যে রবিবারে লিখলে ভালো। আর যদি কারোর আগে থেকে তৈরি হয়ে যায়, ধরো কেউ শনিবারে ফ্রি আছো, নোটগুলো তৈরি আছে, লিখে পাঠিয়ে দিলে। আর যদি কারোর মনে হয় যে অফলাইন লিখবে, মানে এখানে এসেও লিখতে পারো, মানে এখানে তো পুরানো ব্যাচের এমনিও ওরকম ছোটোখাটো মক টেস্ট মতন নেওয়া হচ্ছে, আজকেই যেমন ছিল, তো বসেও লিখতে পারো। তাতে একটা সে গিয়ে পরীক্ষা দেওয়ার মতো হবে, বা অন্যান্যদের সাথে কমিউনিকেশন হবে।
আর পরে যদি বড় এক্সাম নিই স্যার, ধরো, একদিন আলোচনা করছিলাম যে একদিন বেলঘড়িয়াতে গিয়ে পরীক্ষা যেদিন নেবেন সেদিন বেলঘড়িয়াতে তোমরা গিয়ে এখানে পরীক্ষাটা দেবো। আসতে পারো, আসলে আমাদের যেহেতু রান্না বান্না করাই হয়, দুপুরে খাওয়া দাওয়ারও সমস্যা হবে না, না আমার বাসনপত্রও আছে, এটা মজার বিষয়। আমি অ্যাকচুয়ালি সেইভাবে রকম মানে ব্যবস্থা করেই রেখেছি, 6 জনের মতন এক্সট্রা আসলেও মানে 6 জনের জিনিসপত্র আছে, মানে খেতে দিতে অসুবিধা হবে না। তো সেরকম করতে পারো। আর পরবর্তীতে যখন 200 নাম্বার গোটা এক্সাম নেওয়া হবে তখন তো অবভিয়াসলি এসে পরীক্ষা দিলে ভালো, সেটা একটা মেন্টালিটি থাকবে। এই দৌড়ঝাঁপ করে এসে একটা পরীক্ষা দেয়া সেটার একটা আর বাড়িতে সবাই আরাম করে ফ্যানের নিচে বসে কি কারোর মানে ওইভাবে হয় না, একটা ওই তাতে প্র্যাকটিসটা হয় ভালোভাবে। ঠিক আছে, তো ঠিক আছে, পরের সপ্তাহের জন্য আমি প্রশ্ন দিয়ে দেবো, সেটা সবাই চেষ্টা করো অ্যাটেন্ড করার। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ হচ্ছে। স্যার একটা অন্য জিনিস বলছি।